গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমরা প্রাইমারি টেট 2023-এর যে প্রিপারেশন যে ক্লাস, তাতে আমরা রামানুজন সিরিজ অর্থাৎ ম্যাথ পেডাগোগির তৃতীয় ক্লাসে চলে এসেছি। আর আজকের ক্লাসে আমরা সিটেট 2016 যে সেপ্টেম্বর মাসে যে 16 সিটেট হয়েছে, সেই এক্সামের পেপার 1-এর 14টা যে ম্যাথ পেডাগোগি কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এক এক করে তাহলে আমরা শুরু করি তাহলে প্রতিটা কোশ্চেন, ঠিক আছে? তো খাতা পেন নিয়ে বসে যাও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কতটা তোমাদের ঠিক হয়েছে। তো প্রথম কোশ্চেন আজকে আমাদের যেটা রয়েছে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ এ রিজন ফর ফিয়ার অ্যান্ড ফেলিয়ার ইন ম্যাথামেটিক্স। অর্থাৎ চারটে অপশান রয়েছে, এদের মধ্যে কোনটা বলছে, দেখো, ক্যান নট বি বলছে, ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ এ রিজন ফর ফিয়ার অ্যান্ড ফেলিয়ার, অর্থাৎ ভয় এবং যে ব্যর্থতা ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ গণিতে যে ভয় এবং ব্যর্থতার এদের মধ্যে কোনটা কারণ নয়, অর্থাৎ এই কারণগুলোর জন্য বলা যেতে পারে না যে ভয় আর ব্যর্থতার মেন কারণ হবে। তো যাই হোক, কী কী অপশান রয়েছে? অপশান এ জেন্ডার ডিফারেন্স, অর্থাৎ লিঙ্গ পার্থক্য, ছেলে মেয়ে। অনেক সময় হয় না যে ছেলেরাই পাস করবে বা ছেলেরাই সাকসেস পাবে, মেয়েরা ফেলিয়ার হয়ে যাবে ম্যাথে, এটা না। তো অপশান এ জেন্ডার ডিফারেন্স, এটা একটা কারণ। 2 নম্বর ক্লাসরুম এক্সপিরিয়েন্স, অর্থাৎ শ্রেণীকক্ষের যে মানে অভিজ্ঞতা। সিম্বলিক নোটেশন, যে প্রতীক চিহ্ন, এবং স্ট্রাকচার অফ ম্যাথামেটিক্স, অর্থাৎ গণিতের কাঠামো। তো এখানে খেয়াল করো, ক্যান নট বি এ রিজন ফর ফিয়ার অ্যান্ড ফেলিয়ার বলছে, ভয় এবং সাফল্যের ব্যর্থতার কারণ নয় বলছে। তো অ্যান্সার হবে কি, জেন্ডার ডিফারেন্স। মানে জেন্ডার ডিফারেন্সের জন্য আমি কখনো বলতে পারি না যে তুমি গণিতে ফেলিয়ার হয়ে যাবে বা তোমার ভয় থাকবে। তো জেন্ডার ডিফারেন্স কিন্তু কারণ নয়। বাকিগুলো কিন্তু কারণ হতেই পারে, অবশ্যই প্রতীক চিহ্নতে ব্যবহার করতে গিয়ে আমাদের অসুবিধা হয়, গণিতের যে একটা স্ট্রাকচার রয়েছে, কাঠামো, সেটা একটু ডিফারেন্ট অন্যান্য দিক থেকে। ক্লাসরুম এক্সপিরিয়েন্স একটা ইম্পর্টেন্ট, কিন্তু জেন্ডার ডিফারেন্স কখনোই কারণ হবে না, ঠিক না? নেক্সট কোয়েশ্চেন, which of the following teaching learning resources would be the most appropriate to teach the concept of addition of two decimal number? অর্থাৎ 2 দশমিক সংখ্যার যে যোগফল, সেই যোগফলের জন্য এইগুলো যে রিসোর্সগুলো যে রয়েছে, টিচিং লার্নিং রিসোর্স, তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট? তো অপশান এ অ্যাবাকাস, অপশান বি জিওবোর্ড, অপশান সি বেডস অ্যান্ড স্ট্রিং, অপশান ডি গ্রাফ পেপার। তো আমরা একটু বলে দিই কোনটা কি। এই যে দেখো, এখানে একটা ডায়াগ্রাম মানে চিত্র রয়েছে, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাবাকাস। এই যে অ্যাবাকাস, এরকম তোমার কিছু বল টাইপের থাকবে, সরিয়ে সরিয়ে তোমার কাউন্ট করতে হবে, তো এগুলো অ্যাবাকাস, ঠিক না? এটা হচ্ছে জিওবোর্ড। জিওবোর্ড কি, দেখো, যে একটা কাঠের বোর্ডে কিছু পিন টাইপের থাকে, আর ওগুলোতে এই যে সুতোর মাধ্যমে বা দড়ির মাধ্যমে কানেকশান করে করে দেখো বিভিন্ন ডায়াগ্রাম, মানে জ্যামিতিক চিত্র আঁকা যান, ত্রিভুজ, দেখো এটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ, এটা স্কোয়ার, আয়তক্ষেত্র, প্যারালেলোগ্রাম ইত্যাদি আঁকা যেতে পারে, ঠিক না, বোঝানোর জন্য। তো এটা হচ্ছে অ্যাবাকাস, এটা হচ্ছে জিওবোর্ড। আর এটা হচ্ছে ফ্র্যাকশন কিট। ফ্র্যাকশন কিট মানে দেখো, এই যে এরকম একটা সার্কেলের মধ্যে পাই চার্ট হয় না, যে এটা 1/4 অংশ, এটা 1/3 অংশ, এটা 1/5 অংশ, এগুলো বোঝানোর জন্য ফ্র্যাকশন কিট ব্যবহার করা হয়। তো যন্ত্রগুলো দেখে নিলে, রিসোর্সগুলো। এবার কোশ্চেনটাতে আসো। কোশ্চেনে বলছে যে এদের মধ্যে কোনটা তাহলে, আর অপশান সি বেডস অ্যান্ড স্ট্রিং, মানে কি পুঁথি এবং মালা, ঠিক না, মালার মধ্যে পুঁথি থাকে না, তাবিজ টাইপের, তো সেই বিডস অ্যান্ড স্ট্রিং অ্যান্ড গ্রাফ পেপার তো জানোই। তো এখানে 4টে অপশানের মধ্যে বলছে কোনটা অ্যাডিশন অফ 2 ডেসিমাল নাম্বার, অর্থাৎ 2 দশমিক সংখ্যার যোগফলের জন্য এদের মধ্যে সবচেয়ে বেটার কোনটা। তো একটা কথা মাথায় রাখবে, অ্যাবাকাস ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার প্লেস ভ্যালুর জন্য, ঠিক আছে? জিওবোর্ড তোমার কোনো জ্যামিতিক চিত্রের জন্য, বিডস অ্যান্ড স্ট্রিং তোমার নর্মালি যোগফলের জন্য, কিন্তু অ্যাডিশন অফ 2 ডেসিমাল নাম্বার বলছে, তো দশমিক সংখ্যার জন্য সবচেয়ে বেটার মাথায় রাখবে গ্রাফ পেপার। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কী হবে, গ্রাফ পেপার, ঠিক না? নেক্সট, আর এটা কিভাবে হবে তোমাকে একটু বলে দিই। ধরো গ্রাফ পেপার রয়েছে, ধরো এরকম একটা গ্রাফ রয়েছে, এবার গ্রাফে এরকম তো অনেক ঘর থাকবেই, ঠিক না, এরকম অনেক ঘর থাকবে। এবার ধরো একটা সংখ্যা আসছে 0.2, তার মানে তুমি কি করবে, তার মানে তুমি দেখাবে যে এখানে ধরো 10টা ঘর রয়েছে, যে এই 10টা ঘরের মধ্যে এটা ধরো 10টা ঘর, তো বলছে এই 10টা ঘরের মধ্যে বলে দিলে যে দেখো এইটা 2টো ঘর আমি নিব, তাহলে তো 0.2 হয়ে গেল। আর এরকম আর একটা সংখ্যা দিয়েছে, সাপোজ ধরো 0.4, তাহলে তুমি কী করবে, তুমি হয়তো আরও 10টা ঘর নিলে, এরকম আরও 10টা ঘর নিলে, এই 10টা ঘর ধরো নিয়ে নিলে সাপোজ, আর নিয়ে বোঝাতে চাইছো যে দেখো 10টা ঘরের মধ্যে 0.4 মানে কি
4 ঘর নিয়ে নিলাম, এই যে। তাহলে এবার তুমি বলছো যে তাহলে যোগ করো, তো এই সবুজটা 2 ঘর, এটা কত 4 ঘর, তো টোটাল ঘর কত হয়ে গেল 6, আর তোমার টোটাল কত ছিল 20, তাহলে কত 6/20। তাহলে এটা তুমি এইভাবে তাহলে 2 ডেসিমাল নাম্বারের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্স কী হবে, গ্রাফ পেপার। নেক্সট, the majority of class 4 learners think that multiplication of two number always result in a number which is bigger than the both the number। অর্থাৎ কি বলছে যে টু নাম্বার অলওয়েজ রেজাল্ট ইন এ নাম্বার হুইচ ইজ বিগার দ্যান দ্য বোথ নাম্বার, মানে তোমার বলতে চাইছে যে কোনো দুটো সংখ্যা ধরো, সাপোজ ধরো 6 আর 7, ঠিক না? তো বলছে এদের যে গুণফল 6 আর 7, তো কত হবে 6 7 42, তো বলছে এই 42টা 6-এর থেকেও বড়ো আর 7-এর থেকেও বড়ো। তো বলছে হাউ উইল ইউ শো দ্যাট ইট ইজ অলওয়েজ নট দ্য কেস, অর্থাৎ তুমি কীভাবে এটা মানে মানে দেখাবে যে এটা সবসময় যাতে, কী বলছে হাউ উইল ইউ শো দ্যাট ইট ইজ অলওয়েজ নট দ্য কেস। তো এখানে 4টে অপশন রয়েছে। বাই শোয়িং অন গ্রিড পেপার দ্য মাল্টিপ্লিকেশন অফ 2 ডেসিমাল নাম্বার, ওকে। অপশান বি বাই শোয়িং দ্য মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম। দেখো অ্যালগোরিদম কখনোই হবে না, তুমি মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম শেখাতে পারো না। অফ অন হোল নাম্বার অ্যান্ড এ ফ্র্যাকশন অ্যান্ড এ নাম্বার লাইন, না, তাহলে অপশান বি বাদ। অপশান সি বাই শোয়িং ইট থ্রু রিপিটেড অ্যাডিশন অফ নাম্বার, না, রিপিটেড অ্যাডিশন নাম্বার করেও হবে না। অপশান ডি বাই শোয়িং দ্য মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম অফ 2 ডেসিমাল নাম্বার, না, অ্যালগোরিদম হবে না। তো এখানে রাইট অ্যান্সার হবে বাই শোয়িং অন গ্রিড পেপার অফ মাল্টিপ্লিকেশন অফ 2 ডেসিমাল নাম্বার, অর্থাৎ গ্রিড পেপারের সাহায্যে 2 দশমিক সংখ্যার তুমি গুণফল করিয়ে প্রমাণ করে দিতে পারবে। দেখো এটাও সেম আগের মতোই, এই যে দেখো তোমাকে যদি বুঝাই এটা, এই যে দেখো ধরো এরকম তোমার কাছে একটা গ্রিড পেপার রয়েছে, ঠিক আছে, ওই গ্রাফের মতোই এরকম ধরো গ্রিড পেপার রয়েছে, ঠিক আছে, এভাবে গ্রিড পেপার রয়েছে। এবার ধরো তুমি গুণ করতে চাইছো 4 × 5, হ্যাঁ, তো সরি, তুমি গুণ করতে চাইছো 0.4 আর 0.5, ঠিক না? তো তুমি কি বলছো যে বাই শোয়িং গ্রিড পেপার 2 ডেসিমাল নাম্বার মাল্টিপ্লিকেশন, তো সেম কেস দেখো 4/10, তো তুমি এটা কীভাবে করবে, ওই একই ব্যাপার যে তুমি নিতে বললে 10 ঘর, 10 ঘর নিয়ে বলছো যে তাহলে 10 ঘরের মধ্যে 4টা ঘর নিলাম, তাহলে এই যেটা ধরো 10 ঘরের মধ্যে 4 ঘর নিলাম। আর এখানে বলছো কি 0.5, তাহলে ধরো নেক্সট আরও 10 ঘর নিলা, 10 ঘর নিয়ে তুমি এখানে 5 ঘর নিলে, এরকম ধরো এটা 5 ঘর নিয়েছো, নিয়ে তুমি এবার বলছো দেখো যে গুণ করে দাও 10 ঘর আর এই 10 ঘর, তাহলে নিচে কত হয়ে গেল 100 ঘর, আর এখানে দেখো 4 ঘর এখানে 5 ঘর, গুণ করে কত হয়ে গেল 20 ঘর, তার মানে এটা কত হয়ে গেল 0.20, ঠিক না, 0.2। তো এখানে কি আসলো যে দেখো গুণ করে যেটা পেলাম সেটা অবশ্যই 4 এবং 5-এর থেকে কিন্তু বড়ই, ঠিক না, 4 এবং 5-এর থেকে কী আসলো, বড় আসলো। তো এই জিনিসটাই তো এখানে বলছে, দেখো যে দ্য মাল্টিপ্লিকেশন অফ 2 নাম্বার অলওয়েজ রেজাল্ট ইন এ নাম্বার হুইচ ইজ বিগার দ্যান দ্য বোথ দ্য নাম্বার, ঠিক না। 0.4 আর 0.5 দুটোকে গুণ করে দিলে, বা আরও অন্যান্য সংখ্যা দিয়ে তুমি গুণ করতে পারো। তো এভাবে তুমি প্রমাণ করতে পারো তোমার কি দেখিয়ে গ্রিড পেপারের সাহায্যে 2 দশমিক সংখ্যার গুণফল করিয়ে। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ইন দ্য কনটেক্সট অফ টিচিং মেজারমেন্ট টু প্রাইমারি ক্লাস স্টুডেন্ট। দেখো এখানে দুটো স্ট্যান্ডার্ডের কথা বলছে, দেখো এটা মাথায় রাখবো, নন স্ট্যান্ডার্ড আর একটা হবে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। সিম্পল কথা বলি, দেখো তুমি যখন কোনো কিছু একটা বাচ্চাকে শেখাবে তখন তুমি এভাবে, আমরা বলি না যে কোনো কিছু দৈর্ঘ্য মাপি, তো বলি দেখো আমার হাতের একটা মাপ দিয়ে দিলা, ধরো এটা আমার হাত, ঠিক না। তো আমি কি বলবো যে দেখো এই পেনটার দৈর্ঘ্য আমার 1 হাত, মানে এক যে বিতা বলে না, বিতা 1 হাতের বিতা, ঠিক না। বা তুমি ধরো পায়ের দৈর্ঘ্য দিয়ে মাপতে পারো, বা অনেক সময় কী হয় যে আমরা স্কেল ইউজ করি না, তো তুমি স্কেল ইউজ করার আগে তুমি এটা ইউজ করতে বলতে পারো যে বইটার দৈর্ঘ্য কত, তো তুমি কি করলে তোমার হাতের বাহুটা দেখিয়ে দিলে যে এই যে এতটুকু 1 হাত, তাহলে ওটার দৈর্ঘ্য কত হয়ে গেল 1 হাত। বা কোনো পায়ের দৈর্ঘ্য বলছো যে দেখো এটুকু আমার 1 পা, ঠিক না, এটুকু দৈর্ঘ্য বলছো তুমি, এটা 1 পা। তো এগুলোকে তো মিটার, সেন্টিমিটার
বিভিন্ন স্ট্যান্ডার্ড ইউনিটে মাপা যেতে পারে, কিন্তু প্রথমে আমরা প্রাইমারি লেভেলে কিন্তু কখনোই আমরা ওই স্কেল বা ইউনিট বুঝাই না। আমরা প্রথমে কি করি, যে বেসিক যে মানে পরিমাপগুলো হয়, যে হাত দিয়ে, পা দিয়ে, ঠিক না, যে 1 হাত, 2 হাত, 1 পা, ঠিক না, 1 আঙ্গুল, অনেক সময় হয় না যে যখন ছোটো ছোটো পিনগুলো থাকে, তো আমরা পেরেকগুলো থাকে, তো পেরেকগুলো কী বলি, যে 1 আঙ্গুলের সমান পেরেক বা 1 আঙ্গুলের অর্ধেক আঙ্গুলের সমান পেরেক। কিন্তু পরবর্তীতে তখন তুমি কি বলবে, যে 3 ইঞ্চির একটা পেরেক, 5 ইঞ্চির একটা পেরেক। তার মানে কি, প্রথমেই কিন্তু তুমি ওকে ইউনিট শেখাতে পারো না, প্রথমে তুমি ওকে নন স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করাবে, তারপরে করাবে কি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। তো এখানে যেহেতু বলছে মেজারমেন্টের রিলেটেড প্রাইমারি ক্লাস স্টুডেন্টে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। নন স্ট্যান্ডার্ড মেজারমেন্ট শুড বি ফলোয়েড বাই স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। অর্থাৎ প্রথমে তুমি নন স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করবে, তারপরে তুমি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। নেক্সট কোশ্চেন, which of the following assessment strategy can be used to make connection of mathematics with the real life and promote interdisciplinarity? অর্থাৎ ম্যাথামেটিক্স, অঙ্ক বা গণিতকে তুমি রিয়েল লাইফের সঙ্গে কানেকশন করতে পারবে কোন অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজির দ্বারা? তো অপশান রয়েছে অনেকগুলোই, দেখো অপশান এ তো রয়েছে ফিল্ড ট্রিপ, সার্ভে অ্যান্ড প্রজেক্ট, ফিল্ড ট্রিপ, সার্ভে অ্যান্ড প্রজেক্ট। অপশান বিতে রয়েছে ফিল্ড ট্রিপ, ওরাল টেস্ট অ্যান্ড ড্রিল ওয়ার্কশিট। না, এটা তো হবেই না, ওরাল টেস্ট বাদ, তাহলে অপশান বিও বাদ। সার্ভে, প্রজেক্ট অ্যান্ড চেকলিস্ট, চেকলিস্টও হবে না, তাহলে অপশান সি বাদ। ফিল্ড ট্রিপ, ওরাল টেস্ট বাদ, তাহলে রাইট অ্যান্সার কী হবে, ফিল্ড ট্রিপ, সার্ভে এবং প্রজেক্ট। কোনো ফিল্ড ট্রিপ, কোনো হয়তো কোনো একটা এরিয়াতে গিয়ে ট্রিপ করালে, ঠিক না, সার্ভে করতে বললে, কোনো একটা ইস্যু বা কোনো একটা রিলেটেড কোনো কিছু নিয়ে প্রজেক্ট করতে বললে, তো এখানে তুমি কী হবে, রিয়েল লাইফের সঙ্গে কানেকশানটা তোমার ক্রিয়েট হবে। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 41. Which of the following can be used as learning resources for visually challenged in a mathematics classroom? অর্থাৎ গণিতের শ্রেণীকক্ষে ভিজুয়ালি চ্যালেঞ্জেস কোনো শিশু রয়েছে, অর্থাৎ সে দেখতে পাচ্ছে না, ঠিক না, তো তার ক্ষেত্রে তুমি লার্নিং রিসোর্স হিসাবে কী ব্যবহার করবে? অপশান এ কম্পিউটার, নাম্বার চার্ট, জিও বোর্ড। দেখো জিও বোর্ড অবশ্যই ইউজ হবে, কম্পিউটারে তুমি ইউজ করতে পারো, ঠিক না, কম্পিউটারে দিয়ে ধরো কোনো তুমি অডিও ভিজুয়াল বা অডিও কোনো কিছু চালিয়ে দিলে, তাদের সে শুনে জিনিসটাকে উপলব্ধি করতে পারে। জিও বোর্ড তো বললাম যে কাঁটার মতো থাকে, ওখানে হাত দিয়ে দিয়ে বিভিন্ন শেপ তৈরি করতে পারে, কিন্তু নাম্বার চার্ট হবে না। তাকে নাম্বার চার্ট, কোনো সংখ্যা দেখা ও তো দেখতে পাচ্ছে না, ওকে নাম্বার চার্ট দেখে কী করবে? তো অপশান এ তো হবেই না। অপশান বি টেলার অ্যাবাকাস, ফ্র্যাকশন কিট অ্যান্ড নাম্বার চার্ট। দেখো অ্যাবাকাস হবে, অবশ্যই অ্যাবাকাস হবে, কারণ ওই বলগুলো নেড়ে নেড়ে বলতে পারে, আচ্ছা 10টা বল ছিল, 7টা বল এক দিয়ে করে দিল, তার মানে কি এদিকে যে বেঁচে থাকবে হয়তো 3টা বল আছে, তাহলে ও বলতে পারো যে 3টা বল তাহলে রয়েছে, তো এখানে তো হবে। কিন্তু ফ্র্যাকশন কিট, ওই যে 1/4, 1/2, ওটাও বুঝতে পারবে না, আর নাম্বার চার্টে তো প্রশ্ন আসবেই না, তাহলে অপশান সি বিও হবে না। অপশান সি নাম্বার চার্ট, কম্পিউটার, জিও বোর্ড, না আবার নাম্বার চার্ট রয়েছে, তাহলে অপশান সি বাদ। তো রাইট অ্যান্সার কী হবে, অপশান ডি টেলার অ্যাবাকাস। অ্যাবাকাস তোমাকে দেখালাম, সে অ্যাবাকাস দিয়ে তুমি ভিজুয়ালি চ্যালেঞ্জ শিশুদেরকে শেখাতে পারো, কম্পিউটার দিয়ে অবশ্যই কোনো কিছু শোনাতে পারো, আর জিও বোর্ড দিয়ে সেই কোনো শেপ তৈরি করাতেই পারো তাকে দিয়ে। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন দ্য কনটেক্সট অফ নাম্বারস প্রাইমারি ক্লাস চিলড্রেন, সংখ্যা মানে শেখানোর জন্য প্রাইমারি শিশুদেরকে, ইন দ্য চিলড্রেন ইন এজ গ্রুপ 8 থেকে 9, বলেও দিচ্ছে 8 থেকে 9 বছরের শিশুকে, আর অ্যাবেল টু অ্যাকমপ্লিশ হুইচ অন অফ দ্য ফলোয়িং সেট, তারা কোনটা এখান থেকে পারবে? তো অপশান এ সিরিয়েশন, ক্লাসিফিকেশান আর রিভার্সিবিলিটি। তো দেখো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝার চেষ্টা করো, সিরিয়েশন, ক্লাসিফিকেশান আর রিভার্সিবিলিটি। দেখো সে সিরিয়েশন মানে কি, যে একটা শ্রেণীবদ্ধতা, মানে যে সিকোয়েন্স, যেমন 1 2 3 4 এভাবে সে সিরিয়েশন করতে পারবে, ঠিক না, ওকে যদি তুমি 10 বলে দাও তো ও বলতে পারবে 10-এর পর কী আছে, 11 আছে, ঠিক না, তো সিরিয়েশন তো হবে। ক্লাসিফিকেশান অবশ্যই শ্রেণী বিভাগ সে করতে পারবে, আর রিভার্সিবিলিটি অবশ্যই সে পেছনেও আবার যেতে পারবে, 4 যদি লিখে তো 4-এর আগে কী আছে 3 সেটা বলতে পারবে, কারণ ও 8 থেকে 9 বছরের বাচ্চা কিন্তু। তো এখানে কিন্তু অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আর বাকিগুলোতে দেখো একটা অপশান রয়েছে, যেটা হচ্ছে প্রপোর্শনাল রিজনিং, অর্থাৎ সমানুপাতিক যুক্তি। তো এখানে সমানুপাতিকের কনসেপ্টটা কিন্তু সে এখন বুঝতে পারবে না, তো রাইট অ্যান্সার কী হবে, অপশান এ সিরিয়েশন, ক্লাসিফিকেশন অ্যান্ড রিভার্সিবিলিটি। 43. A teacher of class 1 ask a student to count the total number of objects in a collection of pen, eraser and sharpener.
অর্থাৎ কলম, রাবার, ইরেজার এবং শার্পনার রয়েছে। তো একটি শিক্ষক কী করলো, ক্লাস 1 একটা ছাত্রকে কাউন্ট করতে বললো যে টোটাল নাম্বার অফ অবজেক্ট কত রয়েছে। তো কোশ্চেনটা আমি আরেকবার পড়ছি। এ টিচার অফ ক্লাস 1 আস্ক এ স্টুডেন্ট টু কাউন্ট দ্য টোটাল নাম্বার অফ অবজেক্ট ইন এ কালেকশন অফ পেন, ইরেজার অ্যান্ড শার্পনার। অর্থাৎ শিক্ষক কী করলো, এক শিশুকে জিজ্ঞেস করলো যে টোটাল কতটা বস্তু রয়েছে, কিসের কালেকশন অফ পেন রয়েছে, শার্পনার রয়েছে এবং ইরেজার রয়েছে। দ্য স্টুডেন্ট পুট অল দ্য সাবজেক্ট ইন এ লাইন, সমস্ত বস্তুকে একটা রেখায় রাখলো, অ্যান্ড স্টার্ট কাউন্টিং, এবং গুনতে শুরু করলো। হি সেজ দ্যাট দেয়ার আর 2 পেন্স, 5 ইরেজার অ্যান্ড 3 শার্পনার ইনস্টেড অফ 10 অবজেক্ট। অর্থাৎ সে 10টা বস্তু যে রয়েছে, তা ওকে জিজ্ঞেস করা হয়েছিল কাউন্ট দ্য টোটাল নাম্বার অফ অবজেক্ট, তো 10টা হবে। সে 10টা না বলে সে কী বললো, 2টো পেন বললো, 5টা ইরেজার বললো এবং 3টা শার্পনার বললো। ইন হুইচ প্রিন্সিপাল অফ কাউন্টিং ডু ইউ থিঙ্ক দ্যাট স্টুডেন্ট ইজ ফেসিং ডিফিকাল্টি? তাহলে তোমার মতে এখানে শিশু কোন কিসে ডিফিকাল্টি বা সমস্যার সম্মুখীন হচ্ছে? অপশান এ অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল, অর্থাৎ যে বিমূর্ত অ্যাবস্ট্রাকশন, ঠিক না? তো অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপালে সে চ্যালেঞ্জ ফেস করছে। অপশান 2 অ্যাবস্ট্রাকশন অ্যান্ড অর্ডার ইররিলেভেন্স প্রিন্সিপাল। অপশান সি স্টেবল অর্ডার অ্যান্ড অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল, আর 1-to-1 কারেসপন্ডেন্স প্রিন্সিপাল। তো দেখো, ওকে ধরো কীরকম ব্যাপারটা, যে ডিফারেন্ট সাইজের পার্টিকেল রয়েছে, ঠিক না, ডিফারেন্ট সাইজের অবজেক্ট রয়েছে। তো সেই ডিফারেন্ট সাইজের অবজেক্টগুলোকে যদি আমরা কাউন্ট করে একটা টোটাল কাউন্ট করে বলতে পারি, সমস্ত কিছুকে ট্রিট করতে পারি যে আচ্ছা এটা ত্রিভুজ ছিল, এটা বল ছিল, এটা চতুর্ভুজ ছিল, আচ্ছা ঠিক আছে তাহলে টোটাল অ্যাকচুয়ালি 10 হবে, তো সেটা হয়তো অ্যাবস্ট্রাকশন। তো এখানে অ্যাবস্ট্রাকশন 1, 2, 3 তো রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে অর্ডার ইররিলেভেন্স প্রিন্সিপাল, অর্থাৎ যে সাজানো, ঠিক না, অর্ডার ইররিলেভেন্স প্রিন্সিপাল। অর্ডার ইররিলেভেন্স প্রিন্সিপাল মানে কি, যে ধরো আমি তোমাকে এটাই দেখো, একটু ভালো করে আমি আরও বুঝাই তোমাকে, দেখো খেয়াল করো। ধরো আমি বললাম একটা ত্রিভুজ আছে, একটা বৃত্ত আছে, ঠিক আছে, আর একটা চতুর্ভুজ আছে। তো আমি যদি বলতে পারি যে আচ্ছা 3টে জ্যামিতিক চিত্র আছে, এটাকে বলবো কি অ্যাবস্ট্রাক্টনেস। তো অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপাল এটা হবে। এবার আমি যদি এভাবে বলি যে এই 3টের মধ্যে যে কোনো একটাকে ধরলাম, যে কোনো এক জায়গা থেকে, আচ্ছা একটা ত্রিভুজ, একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ, তার মানে কত, 3টা রয়েছে। আচ্ছা এভাবে যদি বলতাম আচ্ছা একটা বৃত্ত, একটা চতুর্ভুজ, একটা ত্রিভুজ, তার মানে কি 3টে মানে অবজেক্ট রয়েছে। অথবা এভাবে বলতে পারতাম যে একটা চতুর্ভুজ, একটা ত্রিভুজ আর একটা বৃত্ত, অর্থাৎ টোটাল 3টা অবজেক্ট রয়েছে। তার মানে কি তুমি কাউন্টিং যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারো, আর নিয়ে টোটাল যে কাউন্টিংটা যদি আবার সেম বলতে পারো, তাহলে সেটাকে আমরা কি বলবো, অর্ডার ইররিলেভেন্স প্রিন্সিপাল। তো এখানে এই দুটোতে কিন্তু সে বাচ্চাটা সমস্যার সম্মুখীন হচ্ছে। তো অপশান বি হবে কি রাইট অ্যান্সার, ঠিক আছে। 44 নম্বর কোশ্চেন। এ টিচার অফ ক্লাস 2 আস্ক হার স্টুডেন্ট টু রাইট 4 অনস অ্যান্ড 3 টেন্স, অর্থাৎ 4 একক এবং 3 দশক। সাম স্টুডেন্ট রাইট অ্যাজ 43 ইনস্টেড অফ 34, অর্থাৎ দেখো 4-1 বলছে না, মানে 4 একক ঘরে থাকবে আর 3 দশক ঘরে, তো সংখ্যাটা কত হওয়া উচিত, 34, কিন্তু সে কত লিখে দিল, 43 লিখে দিল, অর্থাৎ সেখানে ভুল করলো। তো বলছে অ্যাজ এ টিচার, তুমি শিক্ষকের হয়ে হাউ উইল ইউ হেল্প দ্য স্টুডেন্ট ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট, এই জিনিসটাকে বোঝার জন্য তাকে তুমি কীভাবে সাহায্য করবে। অপশান এ টেল দেম ইট ইজ এ রং অ্যান্ড আস্ক দেম টু রাইট দ্য কারেক্ট অ্যান্সার 5 টাইমস, তাকে বলবে যে এটা তুমি ভুল লিখেছো, এটা 5বার আরও লিখো। না এটা কখনোই না, এটা হবে না। অপশান বি অলওয়েজ টিচ বাই কলাম মেথড অফ টেন্স অ্যান্ড অনস টু অ্যাভয়েড কনফিউশন, আর কলাম মেথড মানে শ্রেণী বরাবর তোমাকে লিখতে বলছেন, না এটাও হবে না। গিভ এ লট অফ কোয়েশ্চেন্স টু প্র্যাকটিস ইন কলাম মেথড, না অনেকগুলো কোশ্চেন তুমি করতে দেবে, তা না। এখানে মেন হবে কি আস্ক দ্য স্টুডেন্ট টু রিপ্রেজেন্ট অন অ্যাবাকাস, ওই যে অ্যাবাকাসটা দেখিয়েছিলাম, সে অ্যাবাকাসে তোমাকে কি বলছে, ওটাকে ব্যবহার করতে বলছে, এবং দেন রাইট, এবং তারপর লিখতে বলছে। তো রাইট অ্যান্সার কী হবে, অপশান ডি আস্ক দ্য স্টুডেন্ট টু রিপ্রেজেন্ট অন অ্যাবাকাস। নেক্সট কোশ্চেন,
হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট ম্যাপিং ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ গণিতে যে ম্যাপিং যে রয়েছে সে ম্যাপিংটা সম্বন্ধে কোনটা স্টেটমেন্ট সত্য নয়। তো অপশান এ কী বলছে, ম্যাপিং ক্যান বি ইন্টিগ্রেটেড ইন মেনি টপিক্স অফ ম্যাথামেটিক্স। ওকে, মানতে পারি, মানে ম্যাপিং ইন্টিগ্রেটেড ইন মেনি টপিক্স অফ ম্যাথামেটিক্স, গণিতের অনেক টপিকের সঙ্গে ইন্টিগ্রেট সামগ্রিকভাবে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। ম্যাপিং স্ট্রেংথ স্পেশিয়াল থিঙ্কিং, মানে এই যে স্থান বা অবস্থান গঠিত যে চিন্তা এটাকে মানে বৃদ্ধি করতে পারে, ঠিক না, বা শক্তিশালী করতে পারে, মজবুত করে। তো হ্যাঁ, এটা মানা যেতে পারে, ম্যাপিংয়ের দ্বারা তো সেটাই হয়। ম্যাপিং প্রমোটস প্রপোর্শনাল রিজনিং, অর্থাৎ যে যুক্তিযুক্তর ব্যাপারগুলো কিন্তু এখানে বা সমানুপাতিক যুক্তির ব্যাপারটা আসবে। ওকে, ম্যাপিং ইজ নট পার্ট অফ ম্যাথামেটিক্স কারিকুলাম, রাইট অ্যান্সার এটাই হবে। ম্যাপিং বলছে নাকি গণিতের পাঠ্যক্রমের অংশই না, না কখন না, পাঠ্যক্রমের তো একটা অংশ ম্যাপিং, ঠিক না। তো রাইট অ্যান্সার কী হবে, অপশন ডি। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসপেক্ট অফ শেপস ইজ নট ডিল্ড উইথ অ্যাট প্রাইমারি লেভেল, অর্থাৎ এখানে চারটে অপশন রয়েছে, টেসেলেশন, প্যাটার্ন, সিমেট্রি, অ্যাঙ্গেল। এদের মধ্যে কোন এটা মানে আকার বুঝাতে গিয়ে তুমি প্রাইমারি লেভেলে ব্যবহার করবে না। দেখো টেসেলেশন মানে কি, টেসেলেশন বুঝাচ্ছি, ধরো এরকম ধরো এই যে ধরো একটা বর্গক্ষেত্র এখানে, তার সঙ্গে এটা বর্গক্ষেত্র, তার সঙ্গে এটা, আবার এখানে অ্যাড করলা, আবার এখানে অ্যাড করলা, আবার এখানে অ্যাড করলা, এই যে এটা। তো এগুলোকে আমরা কি বলবো, টেসেলেশন, ঠিক না। তো এটা তো অবশ্যই তুমি আকারের জন্য বুঝাতে পারো। প্যাটার্ন মানে তুমি আকারের কোনো একটা ধারণা দিল, বৃত্তাকার না ত্রিভুজ আকার। সিমেট্রি, তুমি সিমেট্রিক্যাল সারফেস প্রতিসম বুঝাতে পারো, যে সব দিক থেকে সেম বৃত্ত, দেখো এখানে এই বিন্দু থেকে এখানে সব কিছু সেম হবে, ঠিক না, এটা বুঝাতে পারো। অ্যাঙ্গেল বা কোণের ধারণা কিন্তু প্রাইমারি লেভেলে হয় না। তো অ্যান্সার হবে কি অ্যাঙ্গেল। প্রাইমারি লেভেলে আকার বোঝানোর জন্য অ্যাঙ্গেলের কনসেপ্ট দেওয়া হয় না, হায়ার লেভেল হবে বাট প্রাইমারিতে নয়। তো রাইট অ্যান্সার কী হবে, অ্যাঙ্গেল, অপশন সি অ্যাঙ্গেল। নেক্সট, দ্য ম্যাথামেটিক্যাল গেমস অ্যান্ড পাজলস, অর্থাৎ গণিতের যে বিভিন্ন খেলা এবং যে পাজলসগুলো রয়েছে সেটা কি করে, হেল্প ইন, অপশান এ ডেভেলপিং এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস ম্যাথামেটিক্স, অবশ্যই ইম্পর্টেন্ট এটা, ঠিক না। অপশান বি মেকিং কানেকশন বিটুইন ম্যাথামেটিক্স অ্যান্ড এভরিডে থিঙ্কিং, হ্যাঁ এটাও করা যেতে পারে অবশ্যই। মেকিং ম্যাথামেটিক্স এনজয়েবল, অবশ্যই এটা দিয়ে যে গণিত অনেকটা এনজয়মেন্ট হয়ে যায়। প্রোমোটিং প্রবলেম সলভিং স্কিল, সিলেক্ট দ্য কারেক্ট অপশান, প্রোমোটিং প্রবলেম সলভিং স্কিল, অবশ্যই সমস্যার জন্য যে প্রবলেম সলভিং যে স্কিলটা রয়েছে তোমার কী হবে, উৎসাহ হবে বা তোমার বৃদ্ধি শক্তিশালী হবে সেটা। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, অপশান সি, এ বি সি ডি, চারটা অপশানে কিন্তু এখানে স্টেটমেন্ট কি ঠিক। নেক্সট, এ গিভেন রেক্ট্যাঙ্গেল অ্যান্ড এ প্যারালেলোগ্রাম, অর্থাৎ আয়তক্ষেত্র এবং সামান্তরিক হ্যাভ দ্য সেম এরিয়া। ওকে, অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, ঠিক না, ধরো রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র আর সামান্তরিক হ্যাভ দ্য সেম এরিয়া। তারপর কী বলছে, হাউএভার মেনি ক্লাস 4 স্টুডেন্ট রেসপন্ড দ্যাট দ্য প্যারালেলোগ্রাম হ্যাজ এ লার্জার এরিয়া, অনেক ক্লাস 4-এর বা চতুর্থ শ্রেণীর কিছু শিশু বলছে যে না সামান্তরিকটা বেশি এরিয়া নিয়ে রয়েছে, ক্ষেত্রফল। হাউ ক্যান এ টিচার হেল্প দ্য স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড দেয়ার এরিয়াজ আর দ্য সেম, ইউজিং এ গ্রাফ পেপার, ইউজিং এ পেপার ফোল্ডিং, ইউজিং এ স্কেল, ইউজিং এ জিও বোর্ড। তো দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট যদি অ্যান্সার হয় তো সেটা হবে কি গ্রাফ পেপার। তুমি একটা কি করবে, গ্রাফ নিয়ে নাও, ধরো তুমি এটা একটা গ্রাফ নিলে, একটু বড় করেছি, ঠিক আছে, একটা গ্রাফ নিলে, এটা বলছো তুমি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র তোমার একটু ধরো, তুমি বলছো এটা হচ্ছে আয়তক্ষেত্র, আর এটা বলছো তুমি সামান্তরিক। তো তুমি কিভাবে দেখাবে, তুমি অবশ্যই ক্ষেত্রফলের জন্য কি করতে পারো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে তুমি যদি সমান ঘর যদি নিয়ে নাও, নিয়ে তুমি দেখাতেই পারো যে না এদের কি হবে, ক্ষেত্রফলটা সমান হবে। তো রাইট অ্যান্সার কী হবে, ইউজিং এ গ্রাফ পেপার, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে কি গ্রাফ পেপার ইউজ করে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ টিচিং ম্যাথামেটিক্স অ্যাট এ প্রাইমারি লেভেল অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, এনসিএফ 2005 অনুসারে এটা কোনটা ম্যাথামেটিক্সের অবজেক্টিভ বা উদ্দেশ্য নয়। অপশান এ প্রোমোটিং লজিক্যাল থিঙ্কিং, নট অ্যান অবজেক্টিভ বলছে, প্রোমোটিং লজিক্যাল থিঙ্কিং, আচ্ছা ঠিক আছে রাখলাম। প্রিপেয়ারিং ফর লার্নিং হায়ার অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট ম্যাথামেটিক্স, অবশ্যই এটা কিন্তু ঠিক না।
একটা শিশুকে হায়ার এবং অ্যাবস্ট্রাক্ট ম্যাথামেটিক্স শেখানোর জন্যই খালি তৈরি করছো, এটা ভুল, ঠিক না? মেকিং ম্যাথামেটিক্স পার্ট অফ চিলড্রেন লাইফ এক্সপিরিয়েন্স, অবশ্যই এটা তো ইম্পর্টেন্ট। প্রমোটিং প্রবলেম সলভিং অ্যান্ড প্রবলেম পোজিং স্কিল, অবশ্যই, কিন্তু শিশুকে হায়ার এবং অ্যাবস্ট্রাক্ট ম্যাথামেটিক্স শেখানোর জন্যই যে তৈরি করতে হবে, এটা কিন্তু এনসিএফের উদ্দেশ্য, মানে এনসিএফের 2005 অনুসারে কিন্তু গণিতের উদ্দেশ্য নয়। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান বি। তো এই যে কিছু ডিভাইস, এটা হচ্ছে জিও বোর্ড, এটা হচ্ছে অ্যাবাকাস, এটা হচ্ছে ফ্র্যাকশন কিট। তো দেখো আজকের ক্লাসে 14টা কোশ্চেন ছিল। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কতটা ঠিক হয়েছে। আর যদি ভিডিওটা তোমাদের উপযুক্ত মনে হয়, যে তোমাদের কাজে লেগেছে, তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং আমার যে চ্যানেল যেটা রয়েছে আমাদের লার্নিং ওয়েব, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রাইমারি টেটের সমস্ত ক্লাস সংক্রান্ত নোটিফিকেশান এবং এছাড়া ক্লাস টপিক ওয়াইজ সিটেটের কোশ্চেন, প্রশ্নপত্র, সমস্ত কিছু আলোচনা হবে এবং তোমরা সেটা পেয়ে যাবে। তো চলো আজকের মতো এখানে রাখলাম, নেক্সট ক্লাসের জন্য আমরা অপেক্ষায় থাকবো। চলো, বাই।